ছিল, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? জনাব তায়েব আহমেদকে আমি এ ব্যাপারে আলোকপাত করতে বলবো, এবং পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে বলবো, যে হচ্ছে কিভাবে এই নেগেটিভটা, যেটা হচ্ছে আগের রেজিমই ভালো ছিল, এই যে একটা নেগেটিভ প্রচারিত হচ্ছে, এটাকে ট্যাকল দেওয়া যেতে পারে, এবং আগের যে বিষয়গুলো ছিল, মিডিয়ার যে দুর্বৃত্তায়ন ঘটেছে, সেগুলোকে ট্যাকল দেওয়া যেতে পারে। এ ব্যাপারে কি মিডিয়া পার্সোনাল যারা আছেন তারা কোনো আহ, আহ, দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিচ্ছেন কিনা, বা কিভাবে নিতে পারেন, আমরা জানতে চাবো হচ্ছে জনাব তাইব আহমেদের কাছে। জি, ধন্যবাদ সবাইকে। এবং যারা আজকের এই আলোচনা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আহ, যেটা হচ্ছে যে আপনার ওই প্রশ্নের উত্তরের আগে এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হলো, পার্টিকুলারলি চমস্কির যে থিওরিটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা নিয়ে, এবং আরো দু একটা বিষয়ে ফুয়াদ ভাই, সাবু, এদের সবার কিছু কিছু বিষয় আমি সবই এগ্রি করি, কিন্তু কিছু কিছু জায়গায় একটু হালকা একটু ডিফার করে আমি আমার কথা শুরু করব। সেগুলো হচ্ছে যে প্রথমত নোয়াম চমস্কির যে ধারণাটা আমরা এখানে আলোচনা করছি, যে এই যে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, এটা মূলত একটা পলিটিক্যাল ইকোনমির ধারণা। এই থিওরিটা মূলত ব্যবহৃত হয় পলিটিক্যাল ইকোনমিতে। সো আমি নিজে মিডিয়া সোশ্যোলজি নিয়ে কাজ করি, আমি আমার পিএইচডি ডিসার্টেশন হচ্ছে মিডিয়া সোশ্যোলজির উপরে। সো মিডিয়া সোশ্যোলজিতে পলিটিক্যাল ইকোনমি ওই রকম ভাবে অতটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড কোনো ধারণা না। এবং এটা কেন বলছি, এই নোয়াম চমস্কির ধারণাটা মূলত হচ্ছে একটা মার্কসিস্ট ধারণা। পুরো পুরো পলিটিক্যাল ইকোনমির যে থিওরিটা, এটাই মূলত একটা মার্কসিস্ট ধারণা। এবং তাদের মূল থিমটাই হচ্ছে যে এখানে যে বুর্জুয়া শ্রেণী, তাদের যে টার্মটা কয়েন করা শব্দ, যে বুর্জুয়া শ্রেণীটাই তারা মিডিয়াকে কন্ট্রোল করে, সেটা শুধুমাত্র তাদের স্বার্থে, শুধু ক্যাপিটাল পুঁজির স্ট্যাটাস কোটা মেনটেন করার জন্য। এবং তারা কিভাবে করে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা এক ধরনের হাফ ট্রুথ, নট ফুল ট্রুথ। এবং সেটা এখানে আমরা যে আলোচনা করছি, পার্টিকুলারলি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন ফেসিবাদ উৎপাদনে গণমাধ্যম কি ভূমিকা পালন করছে, এটার সাথে খুব বেশি এটাকে খুব বেশি সাপোর্ট করে না। ইভেন এই থিওরি হিসেবেও আমি এটাকে খুব বেশি একটা ভালো থিওরি মনে করি না। সো সেটা একটা অন্য আলোচনা, সেটা আমি আমার বিভিন্ন কাজে সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকের যে আলোচনাটা, যেটা হচ্ছে যে ফেসিবাদ উৎপাদনে গণমাধ্যম, এই যে আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কারণ এই কারণে এটা বলছি যে বাংলাদেশের এই যে ছাত্র গণ অভ্যুত্থান যেটা হলো, এটাকে সাস্টেইন করার জন্য এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, এটার কারণগুলো কি। এই যে ফ্যাসিজম আমাদের মাথার উপরে জেগে বসেছে 15 বছর ধরে, এবং আমি সাংবাদিক হিসেবে খুব মাঠে থেকে কিভাবে 2011 থেকে শুরু করে খুব কাছে থেকে দেখেছি ওয়াল ইলেভেন কিভাবে ঘটেছে, ওয়াল ইলেভেন কিভাবে এড়ানো যেত, এগুলো আমার খুবই কাছে থেকে, খুবই, এবং একদম ফোর ফ্রন্টে থেকে আমি এগুলোকে ফেস করেছি। সো সেগুলো, সেটা সেটা সম্ভব ছিল, 111 এড়ানো সম্ভব ছিল, এবং এই ফেসিবাদ এড়ানো সম্ভব ছিল, এগুলো অনেক কিছু সম্ভব ছিল যদি যদি মিডিয়াটা আমাদের একটা সঠিক রোল, তার যে পাবলিক সার্ভিস রোল যেটা আছে সেটা সে পালন করতে পারতো। এবং যেটা কিনা ওয়াইডলি অ্যাকসেপ্টেড ধারণা, যে হ্যাঁ, মিডিয়ার রোলটাই হবে একটা পাবলিক সার্ভিস রোল। এখানে অনেক কিছু আছে, সেটা পরে আসছি। সো এই ভূমিকাটা পালন করতে বাংলাদেশের মিডিয়ার ভূমিকাটা পালন করতে ব্যর্থ হয়েছে বলেই আজকে আমরা একটা ফ্যাসিজম আমাদের মাথার উপরে বসেছিল। এবং এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না, প্রত্যেকটা পলিটিতে, প্রত্যেকটা সমাজে যখন আপনি দেখবেন যে ওই সমাজের স্ট্রাকচার, ওটার নেচার কিরকম হচ্ছে, এটা ভেরি মাচ কানেক্টেড হাউ ভাইব্রেন্ট দ্য মিডিয়া অফ দ্যাট পার্টিকুলার সোসাইটি ইজ। এটা খুবই 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 কানেক্টেড এটা। সো যে কারণেই বলা হয় যে পলিটিক্স এবং মিডিয়া, অথবা গুড গভর্নেন্স অ্যান্ড মিডিয়া, ডেমোক্রেসি অ্যান্ড মিডিয়া একেবারে মুদ্রার এপিট ওপিট। এবং উইদাউট মিডিয়া আপনি ডেমোক্রেসি, ইউ ক্যানট ইমাজিন অফ ইট, ইউ ক্যান জাস্ট থিঙ্ক অফ ইট যে ডেমোক্রেসি সম্ভব। সো এটা নিয়ে অনেক লেখালেখি আছে, পলিটিক্যাল সায়েন্টিস্টরা লিখছেন, ইভেন মিডিয়া সোশ্যালিস্টরা লিখছেন, ইভেন পলিটিক্যাল কমিউনিকেশন স্পেশালিস্ট তারা লিখছে। সো এগুলো অনেক থিওরি আছে, তত্ত্ব আছে। তো আমি এই কথাগুলো কেন বলছি, যে আমরা যদি মিডিয়াকে ফিক্স না করতে পারি বাংলাদেশে, যে আপনি যে প্রশ্নটা তুললেন, যে আজকে যে নতুন করে যে বয়ানটা শুরু হচ্ছে বাজারে, যে আমাদেরকে আগেই ভালো ছিলাম, এটা কিন্তু মিডিয়ার মাধ্যমেই এটা হচ্ছে, বা মিডিয়া একটা বড় রোল প্লে করছে এখানে। তো সেখানে যাওয়ার আগে, এবং আরেকটা বিষয় একটু আপনাদের কি বলে, শাহাবুদ্দিন এবং ব্যারিস্টার ফুয়াদ দুইজনেরই আরেকটা বিষয়, যে মিডিয়া খুব হাইলি কন্ট্রোল ছিল। আমি এটার সাথে, এটা হাফ ট্রুথ, এটা নট ফুল ট্রুথ। আমি নিজে কাজ করেছি, আমি প্রথমবার মতো পত্রিকার জায়গায় কাজ করেছি, কিভাবে সাংবাদিকরা নিজের একটা জায়গা থেকে কাজ করে, এবং এটা নিয়ে আমার গবেষণাও আছে। আমি এখানে একটা গত বছর একটা আমার কনফারেন্স একটা
নতুন একটা আইডিয়া আমি কয়েন করেছি, যেখানে বলছি প্রাইভেট সেলফ সেন্সরশিপ, যেটা কিনা বাংলাদেশে বহুলভাবে প্রচলিত এবং এটা ওয়াইডলি অ্যাপ্লাইড সেখানে। তো সে আলোচনা পরে আসছে। আমি জাস্ট এর আগে একটা কথাগুলো বলছি যে এই যে মিডিয়া এই যে ডেমোক্রেটিক ফাংশনটা কিভাবে করছে, এখানে একটা দেখার বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা মানে সমাজে, এখানে আমি একটা ফুকোল্ডিয়ান তত্ত্ব, মানে মিশেল ফুকোর একটা তত্ত্বকে এখানে নিয়ে এসে আলোচনা করলে একটু সুবিধা হবে বুঝতে, যেটা বয়েনটা সমাজে কিভাবে তৈরি হচ্ছে। ফুকো বলছে যে সমাজের বিভিন্ন স্তরে স্তরে অনেকগুলো নড থাকে, পাওয়ারের নটগুলো ডিসপ্যারেটলি বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরে থাকে। সো সেই 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 পাওয়ার স্ট্রাকচারগুলো ওখান থেকে একে অপরের সাথে বিভিন্ন রিইনফোর্সিং এবং আন্ডারকাটিং যে হিসেবে কাজ করে, একে অপরকে কোনো সময় সাপোর্ট করে, একে অপরের প্রতিরোধ করে, অপোজ করে। সো এই 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 যখন এই যে সমাজের বিভিন্ন পাওয়ার সেক্টর গুলো, পাওয়ার নডস গুলো একে অপরের সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব এবং সমালতালে থেকে এই যেটা যেটা ডমিনেন্ট থাকে, সেটাই সমাজে বয়ান হিসেবে আবির্ভূত হয়। এবং এই যে আমি বলছি পাওয়ার জিনিসটা কি, এই যে পাওয়ার তো কিভাবে পাওয়ার তৈরি হচ্ছে, পাওয়ারের নটগুলো এখানে তৈরি হচ্ছে কিভাবে। পাওয়ার হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একেবারে যদি আপনার বেসিক ধারণা, যে পাওয়ারের ডেফিনেশনটা হচ্ছে যে যখন আপনার ইফ ইউর ভয়েসেস আর হার্ড, তাইলেই আপনি হচ্ছে এটাই হচ্ছে যে পাওয়ারফুল, মানে আপনি আপনি এটা পাওয়ার হোল্ড করেন। আপনি যেমন ধরুন, আপনি যদি আমরা যদি ধরেছি পরিবারের কথা, পরিবারের যে 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 কর্তা, তার কথা পরিবারের সবাই কথা শোনে, তার মানে হচ্ছে যে এই পরিবারের যে কর্তা সেই হচ্ছে ওখানকার পাওয়ার হোল্ডার। সো এরকম ভাবে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, যেটাকে ফুকো পাওয়ার নডস বলছেন। তো এইখানে এই জায়গাগুলোতে এই যে নটগুলো, এই নটগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নট হচ্ছে মিডিয়া। যারা কিনা এখানে মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা হ্যাবারমাস যেটাকে পাবলিক স্পেয়ার বলছেন, এবং এটা যদিও এখন ডিজিটাল যুগে এই পাবলিক স্পেয়ারের ধারণাটা একটু সরে গেছে আগে থেকে, যে হ্যাঁ মিডিয়া এখন আর সোশ্যাল কমিউনিকেশনের সে ইন্টারফেস হিসেবে কাজ করছে না, এখন সেখানে সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করছে। কিন্তু আদতে যেটা হচ্ছে এখনো মিডিয়া, সবই আপনার সবই যদি মিডিয়া বলি, সেই মিডিয়াটাই হচ্ছে একটা এই যে সোসাইটিতে বা পলিটিতে যে যে ডিবেট, যে যে আলোচনা, যে 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 ইয়ে ভাই নুরুজ্জামান ভাই যে কথাগুলো বললেন, যে এক্সট্রা পার্সোনাল যে কমিউনিকেশন গুলো সংগঠিত হচ্ছে, সেটার একটা বড় প্ল্যাটফর্ম যেটা কিনা সোসাইটিকে ইনফ্লুয়েন্স করে, সেই জায়গাটা হচ্ছে এই মিডিয়া। তো এই মিডিয়াগুলোতে যে যে বয়ানটা ডমিনেন্ট থাকবে, আলটিমেটলি সেই হচ্ছে পাওয়ার হোল্ড করছে। সো এখানে আমি আমার দৃষ্টিতে ক্ষমতায় কে আছে তার চেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে এই পাবলিক স্ফিয়ারে কে কতটুকু ডমিনেন্ট আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই পাবলিক স্পেয়ারে যে ডমিনেন্ট ভয়েস, সেটাই আলটিমেটলি ক্ষমতায় যে আছে তাকে একেবারে টেনে টেনে নামাতে পারে। সো এবং কাউকে আবার নতুন করে বসাতে পারে। সো আলটিমেট পাওয়ারটা হচ্ছে একেবারে ডরমেন্ট ভাবে এই 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 পাবলিক স্পেয়ারে থাকছে, এবং সেটার একটা বড় ইয়ে হচ্ছে মিডিয়া। এবং এখানে এবং মিডিয়াকে কেন এখানে আমি ওই নোয়াম চমস্কির ওই ধারণাটাকে আমি কেন এখানে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না, কারণ হচ্ছে যে ফ্যাসিজম তৈরির ক্ষেত্রে কিন্তু ওই পুঁজিবাদী যে যে ক্যাপিটাল যে অ্যাকুমুলেশনের যে তত্ত্ব, এটা ফ্যাসিজমকে ওইরকম ভাবে সাপোর্ট করবে না। বরং এখানে আমি নিয়ে আসবো যে আরো নিউ মার্কসিস্ট যারা আছে, গ্রামসি এবং অ্যালথুসার, তাদের যে ধারণা, গ্রামসি বলছে যে এই যে কালচার, তার এক ধরনের কালচারাল হেজিমনি তৈরি করে যারা ক্ষমতায় যেতে চায়, একটু একটু ডিপ আর কি। সো এটা জাস্ট একটু তার একটা হাফ পার্ট অফ ইট। আমি এটা কাজও করেছি, একটা পেপারও প্রেজেন্ট করেছি গত বছর এটা নিয়ে। সো এই মিডিয়া করে কি একটা কালচারাল হেজিমনি তৈরি করে, একটা বয়ান তৈরি করে, এবং সে এবং এই যে বয়ান তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে অনেকগুলো পাওয়ার নটস আছে, তার মধ্যে হচ্ছে এই মিডিয়াটা গুরুত্বপূর্ণ উপাদান। সে এটাকে পাওয়ার নট বলেনি, আমি এখানে ফুকোর ধারণাটাকে এখানে নিয়ে এসে আমি এখানে পাওয়ার নট বলছি। এবং এখানে অ্যালথুসারও বলছে যে, অ্যালথুসারের ধারণাটা হচ্ছে যে সে বলছে যে আইডিওলজিক্যাল অ্যাপারেটাস, সে এটাকে এইভাবে বলছে। তার মানে হচ্ছে যে সমাজে এই যে আইডিওলজি উৎপাদনের একটা অ্যাপারেটাস তৈরি হয়, এবং এই মিডিয়াটা এই আইডিওলজি তৈরির একটা বড় উপাদান হিসেবে কাজ করে, বা কালচারাল হিজিমনি তৈরির একটা বড় উপাদান হিসেবে কাজ করে। সো এখানে নট মূলত ওই চমস্কির ধারণাটা ছিল হচ্ছে যে যারা ক্যাপিটালিস্ট, যারা পুঁজি অ্যাকুমুলেশন করবে, সো এটা কাইন্ড অফ পলিটিক্যাল ইকোনমি থিওরি, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা সত্য, কিন্তু ফুললি ট্রুথ না। এটা ঠিক ফ্যাসিস্ট উৎপাদনের ক্ষেত্রে অতটা বড় ভূমিকা পালন করে না। কিন্তু
মূলত হচ্ছে যে ফ্যাসিস্ট উৎপাদন করেছে কি এই মিডিয়া তার আইডিওলজিক্যাল অ্যাপারেটাস দিয়ে, আইডিওলজিক্যাল অ্যাপারেটাসে তার বয়ানগুলো তৈরি করার মধ্যে। বাংলাদেশে যেটা ঘটেছে, বাংলাদেশের এই এই ঘটনাটা খুব দারুণভাবে ঘটেছে। যেমন এই যে ফুয়াদ ভাই একটা কথা বলছিলেন এখানে, যে বাংলাদেশে আপনি দেখবেন যে এই যে আইডিওলজি, তারা কোন আইডিওলজি বা কালচারাল হেজমনি তৈরি করেছেন, তাদের একটা আইটেম দরকার হয়, একটা আইডিয়া দরকার হয়, যে আইডিয়াকে তারা ফুলিয়ে ফেপে বড় করে। এবং সেটা হচ্ছে বাংলাদেশের এই জায়গাটা ছিল, সেটা জামাত শিবির, একদম ৭১ এবং জামাত শিবির ৭১ মুক্তিযুদ্ধ চেতনা, এটা হচ্ছে তাদের হচ্ছে পুঁজি ছিল। এই এই আইডিওলজিক্যাল অ্যাপারেটাসের বা কালচারাল হিজিমনি তৈরি করার প্রসেসের মূল কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে জামাত শিবির বা ৭১-৭১-এর চেতনা। সেটাকে কেন্দ্র করে তারা, এবং আমি আপনারা যদি ভালো করে খেয়াল করবে দেখবেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়ার ওপেন ডিক্লেয়ার্ড পলিসি হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা কেউই বলবে না যে জার্নালিজমের যে অ্যাপিস্টেমিক অ্যাজাম্পশন, যেটা হচ্ছে যে অবজেক্টিভিটি, প্রফেশনালিজম অ্যান্ড ট্রুথ, এইটাকে কেউই বলবে না যে এটা আমার হচ্ছে যে আমার জার্নালিজমের স্টাইল বা আমার আমার কি বলে এটা এটা আমার লক্ষ্য। ইভেন ইভেন আমি যখন আমি প্রথম আলোতে কাজ করেছি, আমার সঙ্গে মতি ভাইয়ের একাধিক মিটিং হয়েছে। ইভেন বিষয়টা তারা এতটাই গভীরভাবে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটাই মনে করে তাদের জীবনের একমাত্র কাজ। এবং এটার সাথে কিন্তু ঠিক চাপিয়ে দেওয়ার মতো বিষয় না, এখানে তারা নিজেরা এটা ওন করে, ধারণা করে। এটার পিছনে আরো কিছু কারণ থাকতে পারে। যেমন মতি ভাই একদম প্রকাশ্যে মিটিং এ বলছিলেন যে এটা আসলে, হ্যাঁ আমরা সবকিছুতেই ওকে আছি, কিন্তু জামাতের ব্যাপারে আমাদের কনজারভেটিভ, আমরা কনজারভেটিভ। সো জামাতের ব্যাপারে জামাতকে আমরা কোনো প্রকার ছাড় দেব না। সো যখন এই হয়, যখন কোনো পত্রিকার পলিসি, তখন ডেফিনেটলি আমরা এখানে কনসিডার করি যে তার যে অবজেক্টিভিটি, তার যে প্রফেশনালিজম, তার যে পাবলিক সার্ভিস রোল, সেখানে সে কম্প্রোমাইজ করে। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়ার ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটেছে। এখন যে কথাটা ইয়ের কথাতে আসছি, যে সেটা হচ্ছে যে আপনারা বলছিলেন যে হাইলি কন্ট্রোল। আমি নিজে কাজ করেছি সেখানে। এই কন্ট্রোলের মধ্য থেকে আমি আমার এই ১৫ বছরের সাংবাদিকতার জীবনে মোর দেন 50,000 আর্টিকেল লিখেছি। সো সেগুলো এখনো পত্রিকা অফিসগুলোতে আছে। সেগুলোতে আমি এই কন্ট্রোলের মধ্যে থেকেও আমি কাজ করেছি। এবং আমি বলতে পারি যে আমি নিজে একটা এক্সাম্পল সেই ক্ষেত্রে, যে কিভাবে এর মধ্য থেকেই কিভাবে সঠিকভাবে কাজ করা যায়। এবং আমি যে কথা প্রথমে যেটা বলছিলাম, যে আমি আমার গবেষণাতে দেখিয়েছি মূলত বাংলাদেশের সাংবাদিকতার মূল প্রবলেমটা হচ্ছে সেলফ সেন্সরশিপ। এবং ইটস নট এ সেলফ সেন্সরশিপ দুই প্রকার। একটা হচ্ছে যে সেলফ সেন্সরশিপ কজড বাই এক্সটার্নাল ফ্যাক্টর and self-censorship caused by internal factors of the journalist. So আমি সেটাকে আমি বলছি যে প্রাইভেট সেলফ সেন্সরশিপ। সো এই প্রাইভেট সেন্সরশিপ ইজ দ্য অ্যাকিলিস হিলস অফ বাংলাদেশের জার্নালিজম। এবং যার কারণে তারা, এবং এটা কেন ঘটছে, বাংলাদেশের সোসাইটিটা, বাংলাদেশের ওভারঅল পলিটি সোসাইটির বাইরে না, সরি বাংলাদেশের মিডিয়াটা। এখানে আমি ডক্টর মনিরুজ্জামান তালুকদারকে একদিন জিজ্ঞেস করেছিলেন যে বাংলাদেশের রাজনীতির এই যে নিরন্তর যে দ্বন্দ্ব, এটার কারণটা বলে আপনি কি মনে করেন? তো উনি বলছিল যে এইটার একমাত্র কারণ হলো বাংলাদেশের যে জাতীয়তাবাদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই মূল ক্লাশ বিটুইন বেঙ্গলি ন্যাশনালিজম আর বাংলাদেশি ন্যাশনালিজম। এবং এই বাংলাদেশের মিডিয়াটাও ঠিক একইভাবে ডিভাইডেড। আমি ডিভাইডেড বলবো না, বাংলাদেশি ন্যাশনালিজমের পক্ষে মিডিয়া রিপ্রেজেন্ট করার সংখ্যা খুবই কম। সো আমি এখানে শুধু এইগুলো আমি এখানে শেষ করতে চাচ্ছি, যে এখন এই যে মিডিয়া, যে এই যে তারা যে এক পেশে যে রোলটা প্লে করছে, যে আপনি যে কথাটা বললেন যে এই বয়ানটা তৈরি হচ্ছে, কারণ হচ্ছে যে মিডিয়াতে যে শক্তিগুলো আগে ছিল তারা এখনো আছে, এবং তারা এগেইন ওই ফ্যাসিবাদী শক্তিকেই প্রমোট করবে। যার কারণে তারা বিভিন্ন ভাবে তারা যে যদি এরকম কোনো এই কোনো ভুল পেলেই তখন তারা সেটাকে ক্যাপিটালাইজ করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আগের রেজিমে ভালো ছিল। এভাবে চলতে থাকবে। এখানে প্রশ্ন হতে পারে যে হ্যাঁ, এখন এখানে সমাধান কি? আমার ইয়েটা হচ্ছে যে এইরকম মিডিয়া স্ট্রাকচার যতদিন থাকবে, বাংলাদেশের ফ্যাসিস্ট রেজিম থেকে, ফ্যাসিজম থেকে, শুধু পাওয়ারে কতদিন আছে সেটাই বিষয় না, পাওয়ারের বাইরেও ফ্যাসিজম কাজ করতে পারে বিভিন্ন স্ট্রাকচারে, যে পাওয়ার লটস গুলো আছে। সো এখান থেকে আমাদের এই সমাজের মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি কোনো সম্ভাবনা দেখি না। বাংলাদেশের যত দুর্গতি, যত দুর্ভোগ আজ পর্যন্ত, এটার দায় হচ্ছে বাংলাদেশের 90% দায় হচ্ছে মিডিয়ার, বাংলাদেশের মিডিয়ার। আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি।
সো এইটার একমাত্র উপায় যেটা হতে পারে সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ বাংলাদেশের মিডিয়া। এটা নিয়ে বিশ্বের বিভিন্ন স্কলাররা কাজ করছে বিভিন্নভাবে। কেউ কেউ বলছেন যে এটার ভূমিকাটা এতটা স্ট্রং যে কেউ কেউ বলছেন যে বাংলাদেশে মিডিয়াকে এটা পাবলিক ইনস্টিটিউশনে পরিণত করতে হবে, পাবলিক মিডিয়া তৈরি করতে হবে, এবং যার যে তারা এবং সেখানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ সেখানে ওয়াচডগ ভূমিকা পালন করবে, এডিটরের ভূমিকা পালন করবে পাবলিক মিডিয়া, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। সো এই ভূমিকা এতটা ক্রুশিয়াল। সো বাংলাদেশের ক্ষেত্রে আমি বলতে পারি যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, যদি না আনটিল এন্ড আনলেস বাংলাদেশের মিডিয়াকে ডেমোক্রেটাইজ করতে পারছি। এটা খুবই জটিল একটা প্রক্রিয়া। যেমন আমি আমি বলি এখানে মিডিয়া সোশ্যোলজিতে একটা খুবই সংক্ষেপে শেষ করছি, বড় একটা তত্ত্ব আছে যে হাইরার্কিক্যাল ইনফ্লুয়েন্সেস মডেল। সেখানে বলছে মিডিয়া কন্টেন্ট সমাজের বা টোটাল 5টা লেভেল থেকে তারপরে ইনফ্লুয়েন্স করে। তো আমি সেই মডেলটা আমার পিএইচডি ডিসেশনের কাজে সেটা আমি রিমডেলিং করেছি এবং করে সেটা দেখিয়েছি যে এখানে মূলত 2টো লেভেল থেকে মিডিয়া কন্টেন্টটা মোস্ট ইফেক্টিভলি, মোস্ট ক্রুশিয়ালি ইনফ্লুয়েন্স করে। সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট এবং ইন্ডিভিজুয়াল মিডিয়া অর্গানাইজেশন। সেটা এই পেপারটা আমি গত বছর এই কয়েকদিন আগে আমি আরেকটা কনফারেন্সে প্রেজেন্ট করে আসছি। সো বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ যে এদের এই ডেমোক্রেটাইজেশন, ইভেন এই যে ইন্ডিভিজুয়াল জার্নালিস্টদেরকেও এটা ডেমোক্রেটাইজেশন না করা গেলে, ইন্ডিভিজুয়াল মিডিয়া অর্গানাইজেশনকে ডেমোক্রেটাইজেশন করা না গেলে আমরা এই ফেসিজম থেকে মুক্তি পাবো না। ফর দ্য টাইম বিং হয়তো এখন ইউনূস সাহেব আসছে, দেশ চালাচ্ছে, এখন মনে হচ্ছে যে একটু ফ্রি কথা বলতে পারছি, কিন্তু আলটিমেটলি আমরা ফ্রি না। আমরা ফ্রি হইলেও আদৌ আমরা ফ্রি না। এখান থেকে একটাই উপায়, আমরা যদি মিডিয়াটাকে ডেমোক্রেটাইজ করতে পারি। এটা কিভাবে করতে পারি সেটা হয়তো অন্য আলোচনা, দীর্ঘ আলোচনা হবে। ধন্যবাদ। আমি বোধহয় একটু বেশি সময় নিয়ে ফেলছি, দুঃখিত সেই জন্য। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ আপনাকে। এই মুহূর্তে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তিনি, যে ডিবিসির পাবলিক ওনারশিপের ব্যাপারটা, এটার পাশাপাশি তিনি আলোচনা করেছেন আমাদের জনাব তাইব আহমেদ স্যারের বিষয়টি টেনে রেফারেন্স দিয়ে যে ডেমোক্রেটাইজেশন কিভাবে করা সম্ভব হতে পারে। এটা খুবই লেন্দি একটা প্রসেস। এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত বক্তব্য জানতে চাবো জনাব তাইব আহমেদ স্যারের কাছে। আপনি যদি কাইন্ডলি একটু বলতেন এটার বিষয়ে কিভাবে সম্ভব এটা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি যেটা একটু বলতে চাই, এখানে আমার মাথায় যেটা কাজ করছে, আমি ঠিক পাবলিক মিডিয়ার যে ওয়েস্টে যেরকম ভাবে পাবলিক মিডিয়ার ফাংশন করে, এটা ঠিক বাংলাদেশে ফাংশন করাটা খুবই বেশ ডিফিকাল্ট হবে। স্টিল আমরা এটাকে একটা হিসেবে, টেস্ট কেস হিসেবে দেখতে পারি। যেমন শুধু বিবিসি না, এখানে ইউএসএ তেও যে মিডিয়াগুলো, দে আর ভেরি ভাইব্রেন্ট। ইভেন এবার এনপিআর, যেটা ন্যাশনাল পাবলিক রেডিও, ইউএস এর খুবই মানে পাবলিক ফান্ডেড যে মিডিয়া অর্গানাইজেশন, তারা খুব দুর্দান্ত রোল প্লে করেছে এবার এই যে প্যালেস্টাইনিয়ান এবং ইসরায়েলি যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা খুবই দুর্দান্ত রোল প্লে করেছে। এবং আমরা তো খুবই জানি যে ওপেন যে ইউএসএ একেবারে টোটালি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, এবং কিন্তু এনপিআর তাদের সেই সরকারের বা পুরো রাষ্ট্রের যে অবস্থান, তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে সে অবজেক্টিভ রিপোর্টিং করেছে। তারা ইসরায়েলদের পক্ষেও কথা বলেছে, বা ইসরায়েলদের সাধারণ ইসরায়েল তাদের সঙ্গে কথা বলেছে। অ্যাট দ্য সেম টাইম প্যালেস্টাইনদের যে প্লাইটস, তারা সেখানে তাদের রিপোর্টার পাঠিয়েছে এবং তাদের যে প্লাইটস গুলো সে নিয়মিত তারা শুনাইছে দর্শকদের। এবং যে কারণে ইউএস এর এইবারের এই যুদ্ধের সময় একটা বড় ধরনের সে একটা রোল প্লে করেছে, আবার সোশ্যাল মিডিয়া রোল প্লে করেছে, যার কারণে এখানে পাবলিক স্ফিয়ারে এই যুদ্ধ নিয়ে একটা বড় ধরনের পরিবর্তন এবার আসছে। ইউথরা এই যুদ্ধকে পছন্দ করেন, এই যুদ্ধের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছে। এবার এইটা ইসরায়েলের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তো এইটা বাংলাদেশে কিরকম মডেল হতে পারে, কিন্তু বাংলাদেশের যেটা এটা একটা টেস্ট কেস হিসেবে দেখা যেতে পারে। কিন্তু আমার ধারণা বাংলাদেশ এতটাই করাপ্ট এবং তার যে সোশ্যাল স্ট্রাকচার, তার যে ইকোনমিক স্ট্রাকচার, এটা ভেরি ডিফিকাল্ট হবে। আবার নির্বাচন দিলে তারপরে কিছুটা হলেও উপকার হবে বলে আমার মনে হয়, যে যদি একটা পাবলিক কমিশন, ইভেন আমি মনে করি যে বাংলাদেশের ইলেকশন কমিশন থেকে শুরু করে যতগুলো কনস্টিটিউশনাল বডি আছে, এই কনস্টিটিউশনাল বডিগুলোও পাবলিক বডি হওয়া দরকার। এটা কনস্টিটিউশনাল বডি না রেখে পাবলিক, যেমন ওয়েস্টার্ন স্টাইলে কিছু কিছু জায়গা, সেগুলো অন্য আলোচনা। তো আমি মনে করি যে এটা ওইরকম ভাবে করা সম্ভব, যে একটা যে পাবলিক প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত মিডিয়া। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এখানে যেহেতু আমাদের সোসাইটিটা খুবই পোলারাইজড, দুটো ইজমে, বেঙ্গলি ন্যাশনালিজম এবং বাংলাদেশি ন্যাশনালিজম। তো যখন দুটো ন্যারেটিভ এর পক্ষে দুই পক্ষ থেকে
কাউন্টার বয়ান বয়ান এরকম চলতে থাকবে, তখন একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসটা ভালো থাকবে। ইভেন আমি যদি নিজেও যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হই, আমি যদি আমার কাছে যদি সম্পূর্ণ ক্ষমতা থাকে, ইটস লাইক এ অটোক্রেট, তাহলে আমি প্রথম আলো বন্ধ করব না। প্রথম আলোর ব্যাপারে আমি প্রত্যেকদিন বলি, কিন্তু তারপরে আমি প্রথম আলো বন্ধ করব না। আমি চাইবো যে আমার একটা অপোজিট একটা ভিউজ, একটা ন্যারেটিভ তৈরি করার মতো লোক থাকুক সেখানে, একটা একটা এজেন্সি থাকুক, একটা প্রতিষ্ঠান থাকুক। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদেরকে খুব ইন্টেনশনালি, যারা গভর্নমেন্টে আছে বা যারা গভর্নমেন্টের বাইরে আছে, তারা ইন্টেনশনালি বাংলাদেশের যে ডানপন্থী মিডিয়া ফ্লোরিশ করতে দিতে হবে আরো বেশি ভাবে, অনেকগুলো। একেবারে এখন ধরেন যে এখানে 15-20টা বামপন্থী মিডিয়া বা আওয়ামীপন্থী মিডিয়া আছে, এরকম ভাবে আরো 15-20টা ডানপন্থী মিডিয়া দরকার। তখন যেটা হবে যে এক ধরনের ব্যালেন্স আসবে পাবলিক স্ফেয়ারে। তো সেটা করার জন্য বিএনপি জামাত একটা রোল প্লে করতে পারে, কিন্তু তাদেরকে আমি জানি না তারা কেন, তাদের ব্যাপারে তারা কিরকম চিন্তা ভাবনা করে। তারা কখনোই এই ব্যাপারে তাদেরকে সবসময় ইনডিফারেন্ট মনে হয়েছে তারা কিন্তু এই যে কাজগুলো করব, হ্যাঁ এটাই হচ্ছে মানে সবচেয়ে ভালো হবে এইটা, যদি এটা করা সম্ভব হয়। কিন্তু এটা আদৌ করা সম্ভব হবে কিনা আমি ঠিক শিওর না আর কি। এইটুকুই বলতে পারি। তবে এটা নিয়ে কথাটা জারি রাখতে হবে, এই কথাগুলো জারি রাখতে হবে সমাজে, তখন হয়তো বা এটা সম্ভব হবে একটা সময় এসে। জি।